কখনো উনি বলছেন যে উনি মেয়েকে বিয়ে করেছেন, আবার আমরা এটাও দেখেছি যে এই প্রথম উনি একটা মেয়েকে নিয়ে এসেছেন, আর কখনো আসেননি বা আসবেন না, তাও 2023 সালে। তো এত বিতর্ক কেন? মানে উনি তো স্পষ্ট ভাবে বলে দিতে পারতেন। আমরা দেখলাম প্রথম স্ত্রীর বক্তব্য, দ্বিতীয় স্ত্রীর বক্তব্য, শ্বশুরের বক্তব্য, এরকম নানা কিছু প্রমাণ হাজির করার চেষ্টা করছে। উনি কি যেটা প্রমাণ করার চেষ্টা করছে, জামাত কি সেটা বিশ্বাস করবে, নাকি জামাত খতিয়ে দেখার চেষ্টা করছে? দেখেন, ব্যক্তির দায় সমাজের বা সমষ্টির নয়। এখানে একজন ব্যক্তিগতভাবে কে কি করেছেন না করেছে এটা ব্যক্তির দায়। সেখানে আইন শৃঙ্খলা নিয়ম নীতি আছে, এখানে তো সিদ্ধান্ত হয় না, দলের সিদ্ধান্ত নিয়ে তো কেউ কোনো কাজ করে নাই। এখানে ব্যক্তির দায় নিয়ে আপনার কথা বলছি, সে ব্যক্তিকে প্রশ্ন করেন, সে ব্যক্তির দায় ব্যাপার তো আমার কোনো বক্তব্য না। এটা মানুষ ভালো করতে পারে, খারাপ করতে পারে। একজন মানুষ নোবেল পাইলেও তো আমাকে নোবেলের অংশ দিবে না, আর খারাপ করলেও তার দায় দায়িত্ব আমার কাছে আসবে না। কাজে এটা যারা করেছে, যাদের কাছে আপনার মনে হয়েছে, আমার মনে হয় তাদের সঙ্গে প্রশ্ন করেন, সদুত্তর পাবেন, সুন্দর উত্তর পাবেন। আমি তো জানি না ব্যাপারে কোথায় কোথায় কি ঘটেছে। আর এই কারো ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। আমার সামাজিক ভাবে কাঠামোতে হয় নাই, রাষ্ট্রীয় ভাবে কোনো কিছু হয় নাই, এবং এটা সম্পূর্ণ একজন ব্যক্তিগত মানুষের কাজ। সেটা ব্যক্তি পর্যায়ে আমি চিন্তা করি, আমার দল সেও চিন্তা করে। ব্যক্তির দায়িত্ব কখনোই দল দিবে না। কাজে এটা নিয়ে আমার মনে হয় দলকে এখানে, এটা তো ব্যক্তির দায় যদি হতো, সে যদি মানে দল না করতো বা সংসদ সদস্য না হতো একটি দল থেকে, তাহলে আমরা বলতাম যে এটা ব্যক্তির দায়। একটি দলের সে হচ্ছে দল থেকে সে নির্বাচন করেছে, সংসদ সদস্য হয়েছে, তো সেখানে তো আর ব্যক্তি থাকে না। এটা কি আর ব্যক্তি থাকে? এটা তো একটা দলের বিষয় হয়ে দাঁড়ায়। সে কি হয়ে যায়? সে কি খিদা লাগলে ভাত না খেয়ে সবাইকে নিয়ে ভাত খায়? সে যখন বাথরুমে যায় তখন কি সবাইকে নিয়ে বাথরুমে যায়? যখন ব্যক্তি কি তখন দলের ব্যক্তি হয়ে যায়, যে দলের সবাই প্রস্তাব করতে যাবে একসঙ্গে, চলে সবাই আমার দলে একসঙ্গে প্রস্তাব করতে যাব? এটা আপনাদের একটা মনের মাধুরী মিশিয়ে কথাবার্তা বলেন, আপনারা মনে করেন ব্যক্তির দায় দলের হবে কেন? দল সিদ্ধান্ত যদি নেয় যে আমরা সবাইকে এরকম কাজ করবো বা সবাইকে পারমিশন দেয়, তাহলে দল দায়ী হবে। দল সে দায় নিবে কেন? সে ব্যক্তিগত করেছে, তার বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, কিছু থাকে, দেখবে। তারপর দল তো বলেছে, দলীয় সিদ্ধান্ত দিয়েছে যে দলের ব্যাপারে দলগত ব্যবস্থা নিবে। তারপরে বিষয়টা নিয়ে তো কথা বলার দরকার নেই। একটা ব্যক্তি এমপি হয়ে গেলে, প্রধানমন্ত্রী হয়ে গেলে কি সেই সব দায় তার ওই দলের বর্তবে? ব্যক্তিগত কিছু ব্যাপার নাই। ব্যক্তিগত সমস্যার জন্য কি দল হবে? কাজে এই জিনিসগুলো ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ চাচ্ছে, শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যর্থ হয়েছে, আর সেখানে সরকারকে দায়ী করা হচ্ছে, পুরো সরকারকে দায়ী করা হচ্ছে। সরকার কি সেই দায়টা নিচ্ছে? কাজে এইগুলা থাকবে, এগুলো যার জন্য সুবিধা মতো কখনো এই পক্ষে কথা বলবে, কখনো ওই পক্ষে কথা বলবে। এনিওয়ে, আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তি ব্যাপারে কথা বলতে ভাই রাজি না, এই ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে রাজি না। ধন্যবাদ আপনাকে। মানে আপনি কি বিব্রত, বা জামাত ইসলাম কি বিব্রত? কারণ জামাত ইসলামকে সবাই বলতে যে একটা আদর্শিক দল। জামাত ইসলামের কাছে নারীরা নিরাপদ। জামাত ইসলাম নারীদেরকে মা বোন হিসেবে দেখে। তো একজন 70 বছরের বয়স্ক লোক 18 বছরের মেয়েকে নিয়ে যা ইচ্ছে তা করবে, সেটা তখন আমরা বলবো যে ব্যক্তিগত। এটা কোন ভাবে মানা যায়? এটা কি গত? একজন মানুষ অপরাধ যেটা করে, ব্যক্তিগত অপরাধ, কালেক্টিভ অপরাধ করে, তাহলে কি আমরা বলবো যে জামাতের কাছে নারীরা নিরাপদ? এখানে কালেক্টিভলি কি জামাত ইসলাম নিয়ে করেছে? এখানে কালেক্টিভলি কে করেছে? এটা ব্যক্তি অপরাধ। জামাত ইসলাম কি ওখানে গিয়ে কাজটা করেছে? আপনারা কি বলছেন শিক্ষিত সমাজ হয়ে? আপনারা এটা কি জামাত সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছে যে আমার দলকে দলে একটা ব্যক্তি তো কাজ করতে পারে, যে কোনো অপরাধ করতে পারে, সে অপরাধের জন্য তার যদি যার বিচার হবে সেটা সে করবে, সামাজিক ভাবে করবে, দলীয় ভাবে করবে। কিন্তু এটা ব্যক্তির দিকে নিয়ে আসতে, মানে এটা উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের এই সমস্ত হীন লক্ষ্যের জন্য তো সমাজে আজকে বিভেদ। সমাজ কাউকে সম্মান করে না, সমাজ কাউকে মানে না। কেন? বিকজ আমরা সবকিছু নিয়ে হীনমনতা নিয়ে কাজ করি। আমরা একবার লজ্জা বোধ করি না, আপনি একজন মহিলা লজ্জা বোধ করেন না যে এই বিষয় নিয়ে আলোচনা করতে, বিকজ এটা আপনার প্রতিপক্ষ হয়েছে। কারণ আপনারা করেছেন, এখন আমরা লজ্জা পাবো? মানে আপনারা করেছেন, আমরা বলতে লজ্জা পাবো? আমরা এটা নিয়ে আলোচনা, তাই তো ভদ্র মহিলারা, ভদ্রলোকেরা তো অন্যের খারাপ জিনিস আলোচনা করতে লজ্জা পায়। যারা ভদ্রলোক তারা অন্যের এই সমস্ত কুৎসা রচনা নিয়ে লজ্জা হয়। আমি ভদ্রলোকের কথা বলছি, যারা ভদ্রলোক না তাদের ব্যাপারে বলছি না। আমি মনে করি যারা ভদ্রলোক তারা অন্যের কুৎসা রচনা করতে লজ্জা পায়। এটার নাম কুৎসা। আমরা অন্যের কথা বলছি না,
মেজর আক্তার সাহেব, আমরা অন্যের কথা বলছি না, আমরা বলছি আমাদের একজন সংসদ সদস্য, জনপ্রতিনিধি। আপনি আবার নিজের কথা বলছেন। আমি জনপ্রতিনিধির কথা বলতেছি। জনপ্রতিনিধি কি আমি খাতা খারাপ? জনপ্রতিনিধি কি ভাতটা কি জনগণের ভাত খায়? যখন সে খানা খায় তখন তো সে ব্যক্তিগত, যখন সে ঘুমায় তখন জনগণকে নিয়ে ঘুমায়। যখন সে রাস্তায় হাঁটে, সে যখন জনগণের কাজ করে, জনগণের কাজ করতে গিয়ে যদি করতো, যদি একটা মেয়েকে কোন কথাবার্তা বললে তো আমি আলোচনা করতে চাই না বিষয়টা নিয়ে, কারণ এটা আপনাদের উদ্দেশ্যটাকে আমরা খুব খারাপ মনে করি, এবং যারা এই সমস্ত প্রশ্ন করেন তাদের প্রতি আমাদের প্রচন্ড ঘৃণা। তারা সমাজটাকে নষ্ট করতেছে, সমাজটাকে কলুষিত করতেছে। আজকে সমাজটাকে ডার্টি জিনিস নিয়ে আজকে টেলিভিশনে আলোচনা করতেছি, মানুষের কুৎসা যেগুলো গোপনীয় জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি। এক্সপোজ হয়েছে, উই শুড ফিল শেম। আমরা লজ্জা পাওয়া উচিত এবং আমাদের বলা উচিত যে ভাই আমরা লজ্জিত হচ্ছি, আগামী দিনে অন্যজন কেউ না করেন সেটা বলা উচিত। অসার্থক, এবং এটা নিয়ে আমি খুব সুন্দর অসার্থক আলোচনা করতে পারি, অনেক শব্দ ব্যবহার করতে পারি যেটা নিয়ে ছেলে মেয়েরা জবাইয়া পড়বে আমার টেলিভিশন টক শোতে। আমি অনেক মজার কথা বলতে পারি, কিন্তু এটা রুচির বাইরে আমার। কাজে আমি এটা বলবো না, অন্য বিষয়। আমার প্রশ্নটা ছিল জামাতকে নিয়ে। জামাতের কাছে এখনো কি আমরা মনে করি যে জামাতের কাছে নারীরা নিরাপদ? মানে জামাত ইসলামের আমি তো বলেছিলেন, জামাত ইসলামের আমি তো বলেছিলাম যারা জামাতকে ভোট দিবে তারা বুঝবে জামাত নিরাপদ কিনা, আর যারা জামাতকে ভোট দেয় না তারা নিরাপদ মনে করলো কি না করলো, ইট ডাজন্ট ম্যাটার। জামাতের আমি তো বলেছিলেন নারীরা হচ্ছে মা বোন, ওইটা জামাতের আমির বলছে, এবং জামাতের আমির বলছে, এবং সকল মহিলারাই জামাতকে মা মনে করে। কিন্তু জামাতে তো ওনার স্ত্রীও আছে, তো স্ত্রী কি ওনাকে মা মনে করবে? ওনার স্ত্রী কি ওনাকে বাবা মনে করবে? আমার জামাতে আমির তো স্ত্রী আছেন, স্ত্রীও কিন্তু ওনার মা বোন। আপনি কোথায় কি বলেন? জামাতে যারা জামাতকে মানে তারা সবাই আমাদের মা বোন, আর যারা আমাদের কুৎসারটায় তারা আমাদের কাছে কিছুই না, তাদের নিয়ে আমরা চিন্তা করি না, তাদের নিয়ে আমরা ভাবি না। আর জামাতের চোখে জামাতের সবার ঘরে স্ত্রী আছে, স্ত্রীরা মা বোন না, ওরা স্ত্রী, ওদের সঙ্গে ওই কামই করে যে কাম প্রকাশ্যে বাইরে করা যায় না। আমরা দেখেছি যে অনেক বছর পরে, আপনি যেহেতু আর্মিতে ছিলেন, আর্মি বিষয়ক একটা প্রশ্নে যাই, অনেক বছর পরে জিয়া রহমানের না আপনি তো ওই বিষয়ে আপনি ওই বিষয়ে কথা বলতে চান না, যার জন্য আপনি বলতেছেন যেহেতু আপনি মহিলা বিষয়ে প্রশ্ন করেন, কথা বলবো বলেন। ঠিক আছে, আর্মি বিষয়ে আপনাকে প্রশ্ন করি। এত বছর পরে, 45 বছর পরে কোন প্রেক্ষাপটে আপনার কাছে, মানে যে গল্পটা আমরা শুনেছি সেই গল্পটাও কতটা বিশ্বাসযোগ্য যে জিয়া রহমানের হত্যাকারী এত বছর পালিয়ে থাকার পরে ধরা পড়েছে, এই গল্পটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়? এটা তো সবাই জানে সে অপরাধী ছিল, সবাই জানে সে পালায় আছে, সে তো যুদ্ধে অপরাধী ছিল, আসামি ছিল, তাকে ধরা যায় নাই, যে কোনো কারণে ধরা হয় নাই বা ধরতে পারে নাই। অনেকের অনেক কিছু এক্সপেরিয়েন্স থাকতে পারে, কিন্তু এখন তাকে ধরা যাবে না এরকম তো কোনো কিছু বলার নাই। কারণ এখানে সে অপরাধ করেছে তদন্ত হচ্ছে বলেছে, কিন্তু সে তো পলাতক আসামি। সে তো ওই সময় 30 মের ঘটনার জন্য একজন কি বলে এজাহারভুক্ত আসামি, তার নামে এজাহার হয়েছে, তার নামে সবকিছু হচ্ছে, সে পলাতক ছিল। কিভাবে পলাতক ছিল, কেমনে ছিল, এটা তো আমি জানি না, এটা নিয়ে তদন্ত করা হচ্ছে, এবং তদন্ত করার পরে বেরিয়ে আসবে, এবং সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, সেনাবাহিনী তদন্ত করতেছে, করার পরে বেরিয়ে আসবে। যদি সেটা সে অপরাধী হলে তো অবশ্যই তার বিচার হবে, অপরাধী না হলে বিচার হবে না, এটা আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তাকে তো আর ইচ্ছা করে আনে নাই, তাকে তো বলে নাই যে তুমি কাজটা কেন করেছো বলো, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ওটা তো দেখা যাচ্ছে। এখানে আর্মি অফিসার হোক, যাই হোক, আর্মির লোকে হোক, সেটা সে আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে ঘটনার সঙ্গে সে জড়িত ছিল বলেই তার নাম ছিল, এবং সে পলাতক ছিল। যদি সে দায়ী না হবে তাহলে পলাতক ছিল কেন? সে তো আরো আগেই সারেন্ডার করতে পারত, যাই হোক সারেন্ডার সে করে নাই, তাকে গ্রেফতার করা হয়েছে। কাজে এই বিষয়টা আইন দেখবে, বিচার ব্যবস্থা দেখবে, এবং এখানে অপরাধী হলে আমি তো শাস্তি কামনা করব, অপরাধী না হলে তার নিরঙ্কুশ মুক্তি কামনা করব, এটা তার অপরাধের উপর নির্ভর করবে। মানে সেই সময় তো আপনিও মনে হয় ছিলেন সেনাবাহিনীতে, আপনি কি সেই সময় কর্মরত? তো সেই সময় আসলে ঘটনাগুলো যদি একটু বলতেন, মানে ওনাকে সেই সময় উনি কিভাবে পালিয়ে গেলেন, অন্যরা কিভাবে ধরা পড়লো, মানে যারা উনি তো বাংলাদেশের হিরো, পালিয়ে গেছেন, আমাকে পড়তে হবে, আমার তো পড়াশোনার অনেক জিনিস আছে,
উনি কেমনে পালিয়ে গেলেন তো আমার প্রয়োজন মানে পড়ে নাই আপনার বলে কিছু মনে হয়। জানা আছে কিনা, যেহেতু আপনি এটা ওই লোক কেন সময় পালিয়ে গেল কর্মরত সেটা ছিলেন? জানার প্রয়োজন তো আমার কোনদিন পড়ে না, এখনো পড়ে না। তা আমি আপনাকে, যেহেতু আপনি ওই তখন আপনি আর সেনাবাহিনীতে আমার ছিলেন। জানা কি আছে, ইট ইজ নট মাই সাবজেক্ট অফ ইন্টারেস্ট। আমার সিলেবাসও না, আমি ওই স্কুলে পড়তাম না, আমি ওই কোনো পড়াশোনা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি জানি ওটা জানার কোনো প্রয়োজন নেই আমার, বুঝছেন না? এটা আমার কোনো সাবজেক্ট ম্যাটার্স না, এবং এটা আমার কোনো দায়িত্বের মধ্যেও পড়ে না, বা এটা আমাকে জানতে হবে এরকম কোনো পরীক্ষা আমি ইন্টারভিউ দেই নেই। যে ইন্টারভিউ দিতে গেলে যদি চাকরি দেন, আপনি যদি মনে করেন যে আপনি $5,000 দিবেন এই জবটা দিলে পরে, তা আমি চেষ্টা করে স্টাডি করে আপনাকে জব দিব, কিন্তু দ্যার হ্যাজ টু বি রিটার্ন ফর ইট। হুম। আচ্ছা, অনেকে বলছেন যে পুরস্কার দিবেন, হুম। সঠিক উত্তর দিতে পারলে £5,000 দিবেন, তাহলে বলেন আমি 5 দিন 7 দিন সময় নিয়ে রিসার্চ করে আপনাকে যা যা সত্য আমি জানাবো, ঠিক আছে? কিন্তু এখন তো আমার জানার কোনো প্রয়োজন নেই, আমি জানি আমার জানতে। বলেন আপা, বলেন। সেজন্য আপনি জানেন না, বা আপনি এই বিষয়েও কথা বলতে চাচ্ছেন না, মানে এই বিষয়ে আপনার খুব না, কথা বলছি হয় না, আপনার সব বিষয়ে আমি কথা বলবো কি করে? আমাকে তো এটা জানার জন্য আমার থাকতো, আমার জানতে হবে। এখতিয়ারের মধ্যে থাকতো। পার্ট অফ পলিটিক্স, আমি পুলিশে চাকরি করি নাই, আমি ওখানে তো ছিলামও না, বুঝছেন না? যে আমার বা আমার দায় দায়িত্বের মধ্যে পড়ে নাই, আমার কোনো সফলতা বা ব্যর্থতার মধ্যে এটা আসে নাই, বা আমি কোথাও বলি নাই যে আমি এটাকে ওনাকে দেখেছি, জেনেছি, বা ওনার সম্বন্ধে আমার ধারণা আছে, আমি যাই না। কাজে এটা কথা বলবো না, আমি কথা অবশ্যই বলবো যেটা আমি জানি, যেটা জানি না সেটা নিয়ে আমি কি করে বলবো আপা, বলেন। অনেকে বলছেন যে শেখ হাসিনা আসবেন, আপনিও একসময় বলছেন যে শেখ হাসিনা খুবই স্মার্ট। এখন অনেকে আওয়ামী লীগ পন্থী অনেকে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা একরোখা। তো এই কথাগুলো কিন্তু উনি আসবেন, উনি চুপ করে ঢুকে যাবেন, এগুলো কিন্তু আমরা 2 বছর থেকেই শুনতে পাচ্ছি। আপনি কি বিশ্বাস করেন যে আসলে শেখ হাসিনা বা আমার আওয়ামী লীগ বিশ্বাস দলে বলে সবাই চলে আসবে? আমি তো বিশ্বাস করি পৃথিবীর একদিন কিয়ামত হবে, কবে হবে আমি জানি না। এটা তো সবাই বিশ্বাস করে। আমি এই তো সবাই শুধু আমি আপনি না। বিশ্বাস করি, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি হাসিনা আসবে। যেমন হাসিনা আসছে, আপনি হাসিনা ঢাকায় আসেন এখন শেখ হাসিনা বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী আসবে কিনা আমি কি করে জানবো? আমি জানি সে আসবে, কবে আসবে আমি জানি না, কেন আমি জানি না, আমি আসবো না এটাও জানি কেমনে? উনি বলছেন আসবেন, আমি মনে করি আসবে। উনি যদি বলে আসবেন না, তাহলে আমি মনে করবো আসবে না। যেহেতু শেখ হাসিনার মুক্তি শুনেছি, রয়টার্সে বলেছেন উনি আসবেন, আমি মনে করি আসবেন। না, একসময় আপনি তো আমার টকশোতে বলছেন উনি খুবই স্মার্ট, মানে স্মার্ট খেলা খেলেন। উনি এখনো সেই স্মার্ট এখনো উনি বাংলাদেশের স্মার্টেস্ট পলিটিশিয়ান, কারণ এখনো উনি আপনার আলোচনার বিষয়বস্তু। উনি বাংলাদেশে সরে যাওয়ার পরেও উনি বিষয়বস্তু, উনি বাংলাদেশে আসবেন এই কথাটা বললে পরে বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসে। শি ইজ এ স্মার্টেস্ট পারসন, স্মার্টেস্ট পলিটিশিয়ান, এখনো বিশ্বাস করি। বাংলাদেশ সরকারের মানে ভয়ের কি কারণ আছে? উনি তো আসামি, উনি আসলেই তো বিচার হবে, তো সেখানে বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসে। বাংলাদেশ সরকার ভয় পেয়েছে, আপনি কি বললো? আপনি যে বললেন যে বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসেছে, না না, সেটা আপনি বললেন যে সে স্মার্টেস্ট, এই জন্য বলছি। আলোচনা কেন বলেন? আপনি তো করলেন, বলেন যদি নড়ে চড়ে বসে, আপনি বলছেন নড়ে চড়ে বসছে, নড়ে চড়ে বসছে তো এই জন্য স্মার্টেস্ট সে, নাহলে বসবে কেন? বাংলাদেশের সরকার তো কোনো ভয়ের কোনো কারণ নাই, কিন্তু ভয় ওইটাই হয়তো যে সে স্মার্টেস্ট। আচ্ছা, আমি মনে করি বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিয়েছে বলে, যে একটা কথা বলেছে বলে আমরা বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আইনমন্ত্রী কথা বলেছেন, সেগুলো বলা প্রয়োজন ছিল না। তারপরে ওই আইসিসি এর প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর বলেছেন, যেগুলো অবান্তর বক্তব্য ছিল, এগুলো প্রয়োজন ছিল না। তবে এগুলা বলার মাধ্যমেই প্রমাণিত হয়। আমি মনে করি শেখ হাসিনা আসবে কি আসবে না এটা আমার বিষয় না, তবে আসবে। আমি কি করে বলবো আসবে না? পৃথিবী ধ্বংস হবে, আমি কি করে বলবো ধ্বংস হবে না? এটা আজকে হবে না, এই মুহূর্তে হবে না, হাজার লক্ষ বছর পরে হবে, আমি জানি না। তো আমি যদি মুসলমান, আমি যদি কিয়ামতে বিশ্বাস করি, ফলে আমি মনে করি পৃথিবী একদিন কিয়ামত হবে, পৃথিবীর ধ্বংস একদিন হবে। এই আতঙ্কটাকে শুধু সরকারের মধ্যে কিনা, অনেকেই বলছে যে এটা মানে বিশেষ করে আওয়ামী পন্থী যারা সাংবাদিক, যে সরকারের জন্য সমস্যায় পড়বে, ডক্টর ইউনূস সরকার সমস্যায় পড়বে, তারপরে সেনাবাহিনী সমস্যায়, সেনা প্রধান সমস্যায় পড়বে, যেহেতু উনি পালিয়ে যেতে সহায়তা করেছেন বা পালিয়ে যেতে বলেছেন। আপনি এইসব দিকে মনে করেন কিনা, আসলে কেউ সমস্যায় পড়বে কিনা? এখন সমস্যা পড়বে কিনা, শেখ হাসিনা একটা ফ্যাক্টর হয়ে যদি আসে আর কি, আর যদি না আসে তাহলে তো কিছু বলার নেই। না না, সেটা আসলে পরে সমস্যা পাওয়ার কি আছে? ওনাকে স্বাগতম জানায় নিয়ে আসবে সবাই গেটে গিয়া, এটা না জানা কি আছে? এখানে সবাইকে নিয়ে আসবে, এমন তো কেউ বলে না শেখ হাসিনা তো কারোর বিরুদ্ধে অভিযোগ তোলে নাই।
শেখ হাসিনা কাউকে বলে না যে আমাদের এই লোকটির কারণে আমরা আমার ক্ষতিগ্রস্ত। শেখ মুজিব আজ পর্যন্ত কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই বা কিছু বলে নাই। কাজে এখানে আতঙ্ক ছড়ানোর তো কোনো প্রয়োজন নাই। এখানে শেখ হাসিনা আসবে কি আসবে না সেটা শেখ হাসিনা নির্ভর করে। আর শেখ হাসিনা আসলে কার কি ছিঁড়া যাবে, কার কি হবে, এটা তো নিয়ে ভাইবে লাভ নেই। উনি ক্ষমতায় থাইকেই কারো কিছু করতে পারলো না, আরেকবার দেশে এসে কারো কিছু করতে পারবে, এই চিন্তা করে তো লাভ নাই, এই অবান্তর কথাবার্তা বলে লাভ নাই। আচ্ছা না, আপনাকে তো বলতে পারি না। কাজে শেখ হাসিনা আসুক আসুক না, আমি বলতে পারি না আসবে না, যেহেতু উনি বলেছেন আসবেন আসুক। কিন্তু শেখ হাসিনা আসলে বাংলাদেশে কারো আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই, এবং এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। আসলে দেখা যাবে। তো এই যে একটা নৈশভোজ অনুষ্ঠিত হলো, এটা কি মানে শুধুমাত্র আপনার কাছে কি মনে হয় যে সরকার সৌজন্য সাক্ষাৎ করার জন্য এই নৈশভোজের আয়োজন করেছে, নাকি এর পিছনে কোনো কারণ? নৈশভোজ বা নৈশভোজ কোনটা জানি না, অনেকে নৈশকে নৈশ বলেন। নৈশ হোক আর নৈশ হোক, সেই নৈশভোজের ইংরেজি ডিনার। ডিনার তো সামাজিক ডিনার, হ্যাঁ, সামাজিক রেওয়াজ। লাঞ্চ ইজ ওয়ার্কিং, লাঞ্চ হলো ওয়ার্কিং। সাধারণত আমরা বুঝি যেটা পৃথিবীর প্রোটোকলে বলে বা কালচারে বলে, কাউকে দাওয়াত দেওয়া, লাঞ্চে মানে হলো ওয়ার্কিং লাঞ্চ, কাজ করবো, কথা বলবো, খাবো, খেতে হবে। আর ডিনারটা অ্যাবসলিউটলি একটা আপ্যায়ন। ডিনারটা একটা সোশ্যাল, কাজের জন্য কেউ ডিনার করে না। ডিনারটা একদম রিল্যাক্স, কাজটা সময়। এখানে মাননীয় প্রধানমন্ত্রী রিল্যাক্স হয়ে ওনার পুরনো বন্ধুদের দেখেছেন। কারণ সবাই ওনার পুরনো বন্ধু ছিল, ওনার পুরনো বন্ধু দেখে রিল্যাক্সড হয়ে ডিনারে ডেকেছেন। এইটা আমাদের অনেকের চক্ষু শুরু হয়ে গেছে। উনি তো টেনশন তো লাঞ্চ করতেন, ওয়ার্কিং লাঞ্চ করতেন। তো উনি তো ওনাদেরকে নিয়ে, পুরনো বন্ধুদেরকে নিয়ে ধন্যবাদ দেওয়ার হয়তো সময় এতদিন ব্যস্ত ছিল, এখন রিল্যাক্সড হয়েছেন। সংসদ এখন নাই, এই সংসদের এই বাজেট পাশ করেছেন, বাজেটের কোনো তীব্র প্রতিবাদ নাই, বাজেটের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাই। তো উনি ওনার সাবেক বন্ধুদের নিয়ে একজন রিল্যাক্স ডিনার করলেন। তাতে তো প্রমাণ করে দিলেন সে কতটুকু রিল্যাক্সড এবং সে দেশটাকে কতটুকু তার নিয়ন্ত্রণে নিয়ে গেছেন, তার অধীনে। আমি তো সেটা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, ব্রাভো, আই ওয়েলকাম হিম এবং কনগ্রাচুলেট হিম যে উনি 5 মাসের মাথায় দেশটাকে একটা শান্ত পরিবেশে নিয়ে আসতে পেরেছেন, যেখানে উনি রাজনৈতিক বন্ধুদের নিয়ে একটা ডিনার করতেছেন। ডিনার মানুষ কখন করে? খুব খুশি মনে ডিনার করে, তাই না? আপনাদের কালচার, ইংল্যান্ডের কাজ ডিনার মানে খুব খুশিতে আসলে তোমাকে নিয়ে ডিনার করবো বা অনেক খুশিতে না হয়, অনেক সময় আতঙ্কে। যেমন ডক্টর ইউনূস কোনো একটা কিছু হলেই, ডক্টর ইউনূস কোনো কিছু হলেই সবাইকে ডাকতেন। আতঙ্কে কেউ অফিসে থাকতে থাকে, অফিসে থাকে না। আতঙ্কে তো হলে অফিসে থাকবে, আতঙ্কে কেউ ডিনার করে না। ডিনারের সঙ্গে তো আরো মধুর মিলন হয়, পার্সোনাল ডিনার হলে মধুর মিলন হয়, পুরুষ মেয়ে ডিনার হলে ডিনারের পরে আরো অনেক কিছু হয়। কাজে ডিনার তো রিল্যাক্স বিষয়, ডিনার তো কাম কাজ শেষ, কামের সঙ্গে ডিনারের সম্পর্ক নাই। নৈশভোজের কোনো সুযোগ নেই, এটা একটা রিল্যাক্সড টাইম। আর ইউনূস সাহেব তো রিল্যাক্স না, উনি তো দিনের বেলা, দুপুর নাই, সকাল নাই, দৌড়ে ডাকছে, আর কিছু করতে পারেন না। ওটার সঙ্গে এটা সম্পর্কটা কি? এটা তো রিল্যাক্স ডিনার। যদি আমি অর্থ না বুঝি, আপনার ইংল্যান্ডে থাকে, আর যদি ডিনারে যদি অ্যাপ্লিকেশন না ধরেন, তাহলে কি হবে? ডিনার না, সেটা তো আপনাদের কাছে এক একজনের কাছে, যেমন জামাতের নেতার ব্যাপারে আমার এক রকম মতামত, আপনার আরেক রকম মতামত, সেটা তো এক একজনের এক এক মতামত। শিক্ষিত, উচ্চ শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুকা, শালা, রামচন্ডী কি বলছে দেখা দরকার নাই। আমি যেটা বুঝি সেটা আমার কথা বলছি, অন্য কারোর কথা পর্যালোচনা করার দরকার নেই। অনেক জ্ঞানী গুণী অনেক কথা বলতে পারেন, অনেক বোধায় অনেক কথা বলতে পারেন, সেটা নিয়ে তো আমার বিষয় না। আমি যেটা বুঝি সেটা আপনি বলছি। আমি মনে করি ডিনার ইজ রিল্যাক্সড ব্যাপার। ডিনারে কেউ কোনো টেনশন নিয়ে কথা বলে না, আরামে আয়াসে কথা বলে। এটা ডিনার করা হয় মানুষ, এবং ছেলে মেয়েরা যখন ডিনার করতে যায় তখন তারপরে আবার অনেক অ্যাকশন আছে। ডিনারের পরে তারা অনেক কিছু জায়গায় যায় করে, সেগুলো তো আমরা আলোচনা করছি না এখানে। এখানে আমরা দেখেছি যে তাদের শরিক দলের অনেক চাওয়া পাওয়া আছে, অনেক শরিক দল তো দল চেঞ্জ করে চলে আসে। ডিনারই তো চাওয়া পাওয়া আছে, চলেও এসেছে। ডিনারই তো বলা হয় চলো লেটস গো টু বেড নাও। ডিনারের পরে তো বলা হয় লেটস গো টু বেড। ডিনারের পরে কনসিকুয়েন্স অফ দ্য বেড, এটা তো সারা পৃথিবীতে আলোচিত বিষয়। আফটার ডিনার পিপল গো টু বেড, মানে একাও যায়, হাতেও যায়। অনেকে বলতে পারে আমাকে নিয়ে বেডে যান, এটা হইতে পারে। কাজে এই বিষয়গুলোকে আপনাকে কিভাবে দেখেন? পলিটিক্যাল টার্মসে দেখেন, পলিটিক্যাল নর্মসে দেখেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তার পুরনো বন্ধুদের নিয়ে একটা রিল্যাক্স ডিনার করেছেন।
রিল্যাক্স, আমার একটু ভালো না, তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো, খুব সুখে আছো, আমাদের দিকে একটু তাকায় দেখো, আমরা তো দুর্দিনে আছি। হতেই পারে, বন্ধুদের মধ্যে অনেক কিছু আলোচনা হতে পারে, বন্ধুদের মধ্যে আলোচনার তো কোনো শেষ নাই। এখানে তো কোনো দর কষাকষি মিটিংও নাই, এটা তো দুপুরে হইতো, সকালে হইতো, বিকালে হইতো দর কষাকষি মিটিং হলে। এটা হলো রিল্যাক্স, বন্ধু বান্ধব, চলো চলো আমরা এখন গো রিল্যাক্স ইন দ্য বেড, এটা হইতে পারে। এটা আমরা ডিনারে অনেকেই বলে থাকে, এই জন্য কেউ ডিনারের দাওয়াত দিলে সাবধান, কোনো আনম্যারিড মহিলাকে ডিনারের দাওয়াত দিলে সাধারণ ডিনারে যায় না, কারণ জানে ডিনারে পরে আবার কি প্রস্তাব দিয়ে বসেন। আচ্ছা, এটা তো সারা পৃথিবীতে, না আপনি তো এটার অন্য ব্যাখ্যায় নিয়ে গেলেন। যাই হোক, রাজনৈতিক ডিনারটা তো আর সেরকম না, সারা এটা তো রাজনৈতিক ডিনার না, সারা পৃথিবীতে ডিনারটা এরকম ডেঞ্জারাস। ডিনারটা তখনই করা হয় যে রিল্যাক্সের পর অনেক কিছু হতে পারে। রাষ্ট্রীয় ডিনার তাই হয়, সব কাম কাজ সাইডে, যে ফুটবল খেলা হয়েছে, খেলা টেলা সব শেষে ডিনার, বুঝছেন না, সবার শেষে ডিনার, এখন ডিনার রিল্যাক্সড ওয়ার্কিং করার। ধন্যবাদ। বলেন আর কি ডিনার সম্বন্ধে আর কি জানতে চান, বলেন। না, ডিনার সম্পর্কে আর কোনো কিছু জানার নাই। রিল্যাক্স ডিনার হয়েছে, একটা ভালো ডিনার হয়েছে, এবং যার যা চাওয়া সেটা পূরণ হতে পারে, কারণ অলরেডি তো অনেকের পূরণ হয়ে গেছে, অনেকে প্রতিমন্ত্রী হয়েছেন, রাশিদ খানও হয়েছেন সচিব পদমর্যাদায়, সহকারী রাজনীতিক, আরো অনেকে হয়েছেন। তো এখানে যারা তাদের শরীর দল ছিলেন, স্বাগত জানান, তারা হয়েছে আপনাদেরই বন্ধু বান্ধব। আপনার এখানে তো অনেক কথা বলেছে, আপনারা একজন সহযোগী আলোচক, সে আজকে সচিব হয়েছে, ইউ শুড ফিল প্রাউড। আপনিও তো একসময় সেই দলে ছিলেন, তো আমি সব ছিলাম অনেক বছর ছিলাম, কিন্তু আমি তো দলের তো আমি হতে পারি নাই, না, ব্যর্থতা। আপনি দল ত্যাগ করেছেন অভিমান করে। আমি অভিমান করে করবো, আমি দল ত্যাগ করেছি, আমি অন্য জায়গায় ভালো কনভেনিয়েন্ট পেয়েছি, আই চেঞ্জ মাই জব। না, আর কিছু বলার নেই। তারপরে সরকারের 5 মাস আপনার কাছে কেমন মনে হলো, এই দিয়ে আমরা শেষ করবো। সরকারি 5 মাস আমার কাছে মনে হয়েছে সরকারি সেলিং ভেরি ওয়েল, সেটাকে ভালো করতেছে, সুন্দর বাজেট দিয়েছে, বাজেটের উপরে কোনো মানুষের প্রতিবাদ নাই, কেউ কোনো কিছু বলছে না, এরকম কোনো তীব্র কোনো কিছু প্রতিবাদ আমরা দেখি নাই, কোন রাজনৈতিক দল এটাকে কোনো বিরোধিতা করে নাই। আমরা দেখেছি সুন্দর সমাপ্তি হয়েছে, সংসদের অধিবেশন সমাপ্তি হয়েছে, এই যে গুড পারফরমেন্স হয়েছে, সবাই কাজ করেছে, সরকার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে যদি পার্শ্ববর্তী দেশে এত বড় একটা পলিটিক্যাল টার্মোল হচ্ছে, সেই ব্যাপারে আমরা দেখছি, সেখানে সেই তুলনায় বাংলাদেশ আমরা অনেক আছি, আরামে আছি। ওখানে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সারা দিল্লি আছে টালমাটাল, আর আমাদের শিক্ষামন্ত্রীর ব্যাপারে আলোচনা হয়েছিল, কথা হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। শিক্ষামন্ত্রী সেখানে তার সফলতা দেখাতে পেরেছেন, শিক্ষামন্ত্রী ম্যানেজ করতে পেরেছেন, শিক্ষামন্ত্রী যা কিছু হয়েছিল, যে হুচটটা খেয়েছিলেন, হুচটটা খেয়ে তিনি আবার দাঁড়িয়ে গেছেন। এটা ভালো, গুড লক্ষণ যে শিক্ষামন্ত্রী তার ব্যর্থতাকে এখন মূলধনে রূপান্তরিত করতে পেরেছেন। এটাই তো মানুষের ক্রাইসিস ম্যানেজমেন্ট করাই তো দক্ষ মানুষের কাজ। ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পেরেছে মিলন সাহেব, ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পেরেছে, সার্ভাইভ করতে পেরেছে, ইট ইজ হিজ অ্যাচিভমেন্ট, উই মাস্ট কনগ্রাচুলেট হিম। হ্যাঁ, ধাক্কা খেয়েছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আমরা চেয়েছি তাকে ফেলে দেওয়া, তাকে বাদ দেন, কারণ হি প্রুভ টু বি ওয়ার্থলেস, বাট সে এখন প্রমাণ করেছেন না, হি ক্যান ম্যানেজ ইট। So he has managed it. He's now a good manager. He may not be a good performer, but he has become a good manager. He has managed his crisis. সে তার ক্রাইসিসটাকে ম্যানেজ করে দাঁড়িয়ে গেছে। এটা তো এটা জন্য তাকে আমাকে 100-তে 100 দিতে হবে, কারণ সে সার্ভাইভ করেছে। সরকারও সেও আগিয়ে যাচ্ছে, আমার মনে কোনো টেনশন নাই। দেখতেছেন কি সুন্দর ডিনার। আপনার মনে কোনো টেনশন নাই, কিন্তু জামাতের বা আমরা তো দেখি 11 দলের আছে, তারা তো বলছে যে তারা আন্দোলনে নামবে, তারপরে আরেকটা বিপ্লব ঘটাবে। আন্দোলন তো নেমেই গেছে, প্রতিদিন জনসভা করতেছে, পরিচালনা করছে। কালকে ঢাকা মহানগরে 4টার সময় মিরপুরে জনসভা হবে, বিক্ষোভ মিছিল হবে, আমরা সবাই সেখানে যাব। কালকে তো বিকাল 4টার সময় হবে। জামাত কেন, সারা বাংলাদেশের মানুষও বিক্ষোভে নামতেছে, সে নামবে, মানুষ তার নামবে। তাহলে সরকার যদি ভালো কাজ করে, তাহলে জামাত কেন? মানে আসলে সরকারকে যে কোনো ভাবে হোক বিতর্কিত করে ক্ষমতা ছাড়াইতে হবে, এই কারণে আমরা তো বলি না সরকার ভালো কাজ করতে হলে। সরকার কতগুলো কাজ করে নাই, সরকার তো খারাপ কাজ করে না, কতগুলো কাজ করে নাই, সেই কাজগুলো করার জন্য আমরা চাপ সৃষ্টি করছি। যেমন মানে জুলাই সনদ মেনে নিলেই, গণভোট মেনে নিলেই সবকিছু হয়ে যায়, আমরা তো তাই মনে করি। আপনি মনে না করতে পারেন, আপনার স্কুলের পরীক্ষাতে আমি ফেল করতে পারি, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি তো আপনার বেটার স্কুলে পড়ি,
কাজে আমরা তো মনে করি বাংলাদেশের আগামী দিনে শান্তি শৃঙ্খলাটাকে স্থিতি রাখতে হলে জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে। এখন যে শান্তিটা আছে, শৃঙ্খলাটা আছে, উন্নয়নটা আছে, এটা ব্যাহত হতে পারে, এটা আগামীতে হুচট খেতে পারে। এটা যদি সরকার আগামীতে যদি জুলাই সনদ বাস্তবায়িত না করে, তাহলে আমরা বলতে চাচ্ছি এই যে স্থিতিবস্থা, এই যে শান্তি, এই যে আপনাদের সার্থকতা, সফলতা, এটা টিকে থাকবে না, এটা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই কথাটি আমরা বলার চেষ্টা করছি এবং এটাই জানানোর চেষ্টা করছি, ইউ আর ডুইং গুড, আমরা আপনাকে পারফরমেন্স করতেছেন, সহযোগিতা করবো, সহযোগিতা করতেছি, সংশোধন করেছি, কিন্তু এই জিনিসগুলো আপনি এখনো বাস্তবায়িত করতেছেন না। আপনি বলতেছেন করবেন কিন্তু করেন নাই। আমরা তারা দিচ্ছি যে এটা করেন, না করলে কিন্তু আমাদের পক্ষে ধৈর্য ধরা সম্ভব হবে না, আমরা দীর্ঘদিন ধৈর্য ধরতে পারবো না। জনগণ আমাদের কাছে চাপ সৃষ্টি করতেছে, জনগণ আমাদের কাছে দাবি করতেছে যে আপনাদেরকে আমরা ভোট দিয়েছি, এই সরকারকে কেন বলেন না। সেটাই এখন হচ্ছে যে সরকার যত ভালোই কিছু করুক, বিরোধী দলকে রাস্তায় থাকতে হবে, রাস্তায় নামতে হবে, কোনো কিছু নিয়ে মানে একটা ইস্যু নিয়ে রাস্তায় থাকতে হবে, এটাই মানে যেটা পুরাতন ধারার রাজনীতি আর কি আমাদের। আপনাদের কিভাবে দিবেন, আপনাদের অভিজ্ঞতার সঙ্গে তো আমি জানি না, আপনার অভিজ্ঞ মানুষ, আপনারা যেটা বলবেন আমি তো সেটা ডিফার করবো না। বলতে পারেন আমাদের কোনো কাজ নাই, দিয়ে কাজ করতেছি, ঠিকই আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আমাদের প্রতিটা কর্মকে সবাই সমর্থন করবে, আমাদের প্রতিটা কর্মকে সবাই ভালোবাসবে, তাহলে তো আমরাই সরকার থাকতাম, তাহলে তো আমরাই তো বাংলাদেশে একচ্ছত্র অধিপতি থাকতাম। আমাদের পক্ষের চেয়ে বিপক্ষের লোক বেশি, এই জন্য তো আমরা বিরোধী দলে। একজন দর্শক আপনাকে একটা কমেন্ট করেছে, আমি ঠিক কমেন্টের উত্তর বুঝি নাই, বাট আপনি হয়তো বুঝবেন। স্যার, আপনি মেজর হাফিজ উদ্দিনকে নিয়ে কথা বলেছেন, আমারও প্রশ্ন, মেজর হাফিজ উদ্দিন 27 বছর ধরে বিরোধিতা করেছে, আপনাকে ধন্যবাদ। আমি জানি না আপনি কি কথা বলেছেন। মেজর হাফিজ উদ্দিন 27 বছর ধরে বিরোধিতা করেছে, কার বিরোধিতা করেছে? আমি বিরোধিতা করেছি, ঠিক আছে, উনি কার বিরোধিতা করেছে? উনি কি যা বিএনপির কোনো বিরোধিতা করেছে? আমার জানার মতে করেনি। বিএনপির সাথে একটা দ্বন্দ্ব ছিল, এটা তো উনাদের বিএনপি, আমি বিরোধিতা করেছি, এটা তো সবাই জানে, আমি তো বিরোধিতা করি, এখনো বিরোধিতা করি, কিন্তু উনি কার বিরোধিতা করেছেন এটা তো প্রশ্ন করতে বলতে হবে, কার বিরোধিতা করেছেন? আপনি কেন বিরোধিতা করেন? আমি সেই প্রশ্ন মানে সেই বিষয়টা আমি বিরোধিতা করা কি আছে? সে এই কাজগুলো করেছে, সেইগুলো কাজগুলো বলছি আমি, এটা বিরোধিতা, সেই কাজগুলো সে বড় কাজগুলো করে নাই। এখানে আমার সঙ্গে এটা হাফিজের সম্পর্কটা কি হলো? আমাকে প্রশ্ন করা কি আছে? আমি কি হাফিজকে আমার বিরোধিতা করেছে? না, আপনাকে তো ধন্যবাদ দিয়েছে, যদিও সেই পার্টটা আমি জানি না, দর্শকে নিশ্চয়ই শুনেছে কোথাও যে আপনি কি বলেছেন। আমার লেখাটা দেখেন কি বাংলা বুঝতে পারি। বাট আমি অবশ্য মানে আপনার সেই কোন টক শোতে বলেছেন কিনা, আপনি মেজর হাফিজউদ্দিনকে নিয়ে কথা বলেছেন। আমারও প্রশ্ন, হাফিজউদ্দিন 27 বছর ধরে বিরোধিতা করছে, আপনাকে ধন্যবাদ। 27 বিরোধিতা করছে কার? 27 বছর ধরে বিরোধিতা করছে, আমার বিরোধিতা করে নাই উনি কখনো আমার বিরোধিতা করে নাই, উনি আমার সিনিয়র অফিসার, বিরোধিতা করে নাই। আর উনি আমার কাছে দায়বদ্ধ না, আমি ওনার এমন কোনো কিছু প্রমাণিত করি না, আমার বিরোধিতা করার কিছু নাই, আমি ওনার পদের প্রতিযোগী না। বিএনপির বিরোধিতা করেছে 27 বছর, বিএনপির বিরোধিতা করছে, এই কথাগুলি তো আমি বলে আসতেছি, এই কথাগুলি তো আমি বলছি। উনি বিরোধিতা করছে, জেলা জিয়ার বিরোধিতা করেছে, বিভিন্ন সময় বিএনপি বিরোধিতা করেছে, এই কথাটাই বলেছি। এই যে বিএনপি বিরোধিতা করেছে, উনি একবার দুইবার না, বহুবার করেছে, বুঝছেন না? ইনি এইবার একটা কথা বলেছে যে বিএনপি নাকি ওই গণভোটের কথা বলেছে ধোঁকা দেওয়ার জন্য জনগণকে, এই কথা উনি বলেছে। উনি তো আসলে প্রতারণা শব্দটা বাংলাদেশের রাজনীতিতে আসছে, উনি তো বলছে যে তারা প্রতারণা করেছে, ইচ্ছে করে করেছে, না হলে নির্বাচন হতো না। এগুলো দলকে তো ব্যাখ্যা ফেলেছে। এটা কি উনি বলেছেন কিনা আমি শুনি নাই, এটা আমি শুনেছি যে সালাউদ্দিন বলেছিলেন। আপনি শুনেন নাই, ঠিক আছে, আবার বলবেন সালাউদ্দিন নাই, আমরা শুনেছি এবং তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, যদি কোর্টে আছে, কেস আছে বলুন, ঠিক আছে। আপনি শুনেন নাই তো আমি আর শোনাতে পারবো না, আমি তখন বলছি আপনাকে শুনেন, এরপরে বলে শুনেন। আমি যখন বললাম, তা আমি তো এখনই বললাম, শুনেন নাই কেমন বললেন? আপনি তো ভেরি গুড, হ্যাঁ, তাহলে ধন্যবাদ। এখন উনি কোথায় বলেছেন, মানে সংসদে বলেছেন, অবশ্যই নির্বাচনে বলেছেন, উনি বলছেন, বাস ঠিক আছে, তাহলে আমি তো বলছি উনি বলেছেন, ঠিক আছে, মানে নির্বাচনের পরেই তো বলেছেন, যেহেতু প্রসঙ্গটা নির্বাচনের পরে এসেছে। অবশ্যই, এখন প্রশ্ন না বললে আমরা বলবো কেন? আমরা বলছি তো, আমরা বলছি আপনাকে, আপনার কাছে তথ্য প্রমাণ দেওয়ার দরকার, আমরা বলছি, মানলে মানেন, না মানলে না মানেন।
ঠিক আছে, হাফিজউদ্দিনকে দিয়ে আমাদের শেষ হলো। আমি তো বলতে বলেছে বাস। আপনি শুনেই বলেছেন, মানে এটা না, উনি স্পিকার এখন, উনি একজন নন স্পিকার এখন। মানে আমি পত্রিকা পড়েছি, দেখেছি, টেলিভিশনে দেখেছি, বক্তব্য শুনেছি। 111 এর সময় লন্ডন থেকে হয়তো জানা সম্ভব না, এখন ঢাকায় আছে। এখন ঢাকায় জিয়া রহমান যখন ক্ষমতা ছিল, উনি জিয়া রহমান যখন ক্ষমতা ছিল, উনার জিয়া রহমানকে অ্যারেস্ট করছে। এটা বলে লাভ কি? ঠিক আছে, এটা আপনার না শুনতে পারে বলে শুনেন নাই না, এটা শুনছে, সেটা তো আগে অনেক কথাবার্তা শুনেছি। সেটা অপরাধ না? তো আমরা শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সংসদে দাঁড়িয়ে বলছে, যাই হোক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সেটা আমি জানি, কিন্তু যাই হোক আমরা শেষ করব। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছে, এই কথাটা সংসদের বাইরে আমরা আলোচনা করতে পারি না। সংসদে কত ইমিউনিটি দেওয়া আছে, কিন্তু সংসদের বাইরে যদি কেউ বলে সেটা আলোচনা করতে পারি। সংসদের ভিতরে এমপিরা যা বলবে এটা তাদের ব্যক্তিগত, এবং আমার সংবিধান, আমার কার্যপ্রণালী বিধি একজন সংসদ সদস্যকে তার কথার জন্য বাইরে দায়বদ্ধ না, এমনকি আইনের কাছে দায়বদ্ধ না, বিচার হবে। সেটা নিয়ে আমার কথা। সালাউদ্দিন বলেছে সংসদে বলুক, কনভিন্সিং করার জন্য বলুক, কিন্তু সংসদের বাইরে যদি কেউ বলে সেটা আমাদের বিবেচ্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলতে পারে কিনা, হাফিজ সাহেব বক্তব্য দিতে পারে কিনা, এটা আমরা প্রশ্ন থেকে যাবে। আপনি শুনেন বা না শুনেন, আমাদের প্রশ্ন থেকে যাবে মেজর হাফিজ এই ধরনের প্রশ্ন করতে, এই ধরনের কথা বলতে পারেন কিনা, আর বলার পরে উনি স্পিকার হতে পারেন কিনা, এই প্রশ্ন আমাদের থেকেই যাবে। স্পিকার থাকতে পারেন কিনা, হ্যাঁ, এই প্রশ্ন আমাদের থেকেই যাবে। যেই দলেরকে উনি দলের কথা বলেছেন সেই দলের স্পিকার থাকতে পারেন, কিন্তু আমাদের প্রশ্ন থেকে যাবে। আমরা জানি না, এটা কিছু করার নেই আমাদের। আপনি যেহেতু মানে অনেক কিছু জানেন, অনেক পুরাতন রাজনীতিবিদ, একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে সংসদ সদস্য এই কাজ করলেন, জামাতের একজন সংসদ সদস্য, ওনার কি সংসদ সদস্য চলে যেতে পারে? মানে এরকম কোনো ঘটনা হয় কিনা? কেন চলে যাবে? এটা চলে যাওয়ার কি আছে? এটা কি সংবিধানের কোনো আইন লঙ্ঘন করেছে? তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তার বিরুদ্ধে কোনো সাজা হয়েছে? তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে? এটা পত্র-পত্রিকার খবর হয়েছে। পত্র-পত্রিকার খবরের জন্য তো এমপিগিরি চলে যাবে না। এখানে যদি মন্ত্রী থাকতো তাহলে হয়তো বলা যেত যে মন্ত্রীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। এখানে ওনার যে জনগণ ভোট দিয়েছে, এখানে তো মিছিল হয়নি, সেখানে জনগণ তো বাড়ি এসে প্রতিবাদ করে নাই, এখানে তো আমরা কোনো দেখি নাই। এইগুলা কি আমরা যেরকম ডাক্তার মুরাদ, আওয়ামী লীগের সময় ডাক্তার মুরাদকে অশ্লীল কথা বলতে শুনেছি, ওনার মন্ত্রিত্ব চলে গেছে। আমি কথাটা আমি বলছি, মন্ত্রী ছিল না, ও তো মন্ত্রী ছিল। আমার কথা মন্ত্রিত্ব চলে গেছে, এটা মাথায় ঢুকেন নাই। আমি তো বলছি যে উনি তো মন্ত্রীও না, তা আপনার সেটা না বলে মুরাদকে নিয়ে আসলেন। মুরাদ জানি না কি ছিল, মুরাদ তো মন্ত্রী ছিল, চলে গেছে। তো মন্ত্রী হয়ে বলতে পারেন এটা? মন্ত্রী আর সংসদ সদস্য এক জিনিস না, মন্ত্রী হয়ে বলতে পারেন না, জিনিসটা বুঝতে পারবা না, তো সমস্যা। মুড়ি মুরগি আমি তো আপনার প্রশ্নটা করার আগেই কিন্তু বলে দিয়েছি যে উনি তো মন্ত্রীও না, কিন্তু আপনার মুরাদের নামটা আনলেন, হয়তো জানেন না মুরাদ মন্ত্রী ছিল, মুরাদের মন্ত্রী চলে গেছে, এমপি কিন্তু যায় নাই। না, ওইটা আমি বলতে চেয়েছিলাম, মন্ত্রী তো গিয়েছি কিন্তু এমপি যায়, এমপি কিন্তু যায় না। তাহলে আপনি ওনার এমপি গিরি কেন যাবেন? বুঝতে পারছেন না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নের জবাব দিই, আপনার সঙ্গে ভালো মতো হচ্ছে না। আপনি যে প্রশ্ন বলেন আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে দিই। আমরা অনেক কিছু জানলেও বলতে পারি না, আবার না জানলেও বলা ঠিক হবে না। প্রথমত যেটা জানি সেটা সব বলা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত আমার কোনো বক্তব্য যদি অন্যের সম্মানে আঘাত করে, ব্যক্তিগত আঘাত করে, আমার যেমন মেজর হাফিজ সম্বন্ধে একটি কথা বলতাম না যদি উনি আমার বিএনপির স্থায়ী কমিটির সদস্য না হতেন। আমি মেজর হাফিজ সম্বন্ধে একটি কথা বলতাম না তিনি যদি সংসদের স্পিকার না হতেন, কারণ এখানে তার নৈতিকতা স্পষ্ট জড়িত। এই জন্য বলছি মেজর হাফিজ আমার সিনিয়র অফিসার, হি ওয়াজ মাই প্লাটুন কমান্ডার, ওনার বিরুদ্ধে আমার কথা বলার কথা না, কিন্তু ওনার কিছু কাজ আমাদের সামনে গুড লিডারশিপ হিসাবে প্রমাণিত হয় না, এই জন্য আমরা কথাগুলো বলি।
আর আমরা এমন অনেক কিছু জানি বলে সব বলতে পারি না। আমরা এমন অনেক কিছু জানি, রাষ্ট্রের অনেক ব্যক্তি সম্বন্ধে জানি, সেগুলো বলতে পারবো না। এগুলো বলাটা রাষ্ট্রের জন্য সুখকর হবে না। কাজে আমরা বলি, আর যেটা বলি এটা প্রয়োজন বলে মনে করি, কাজে মাইন্ড করেন না। অনেক সময় আপনার ইচ্ছা মতো উত্তর না দিতে না পারছি না না বলে আমরা আপনি না না জেনেও বলতে পারি না অনেক কিছু। না 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 আমরা তো আশা করি যে আপনি আপনার মতো করে উত্তর দিবেন, আমি তো খোঁচাবই, মানে আমরা তো চাইবই একটু অন্যরকম। আমিও তো সেটি বলবো যেটুকু মানুষের জানা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।